চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নৌপরিবহনে ঢুকে ধরা পড়ার পরে মুচলেখা দিয়ে বেরোয় আসলো, যে আবার আরেক জায়গায়, তারপরে হিরো হয়ে গেল, হিরোইন হয়ে গেল। ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে। ধরা পড়লো, হিরো হয়ে গেল। অমনি এক বড় দেশ থেকে পুরস্কার পেল, এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল। যাবো কোথায়, কোথায় ও বলে আমাকে, অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। আরেকটা মনে আছে, আর একজন এক বললো তাকে মানে করা হচ্ছে, তার উপরে পাশবিক অত্যাচার হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কোথায় দাঁড়ায় করছে? রাস্তায়। ওখানে আবার একটা সাইনবোর্ড, তাও দেখা যাচ্ছে, লাইট পোস্টও দেখা যাচ্ছে। সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়ি থেকে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে, কিন্তু পিছনে যে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট, সেটা তার খেয়াল ছিল না। ধরা পড়লো। ওই ধরলাম কেন, সেটা অপরাধ হয়ে গেল, সেও পুরস্কার পেয়ে গেল। আমি ছেড়ে দিছি পরে অবশ্য, কিন্তু পুরস্কার তো পেয়ে গেল। তো এই তো মানে বিবেচনা। তা আমি যাবো কোথায়? আমি যা বলি সাবজা বলি, যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায়, আর আমরা তো জিরো আসি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে আমরা তো যখন ধরছি, হাতে হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব। আর আপনারা খোঁজ খবর নেন। আর বাংলাদেশ কেন, সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক, চ্যানেলের মালিক, এগুলো তো যারা বড় লোক তারাই হয়। সাধারণ মানুষ তো চালাতে পারে না। এটাও তো ঠিক, তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে। কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়বো তো না, অন্য কারোর কথা জানি না, আমি তো ছাড়বো না, সে যেই হোক। বাংলাদেশ থেকে যারা দুর্নীতি করে টাকা করে দেশে বিনিয়োগ করেছে তারা হলো দেশপ্রেমিক দুর্নীতিবাদ, আর যারা এখান থেকে টাকা পাচার করে বিদেশে পাচার করেছে তারা হলো দেশপ্রেমিক দুর্নীতিবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতি হলো ড্রেন, ডান দিকের পানিও খারাপ, বাম দিকেও পানি খারাপ। কাজে দেশপ্রেমিক দুর্নীতিবাদ আর দেশদ্রোহী দুর্নীতিবাদ বলে কোনো কথা নেই। এটা একদম বাস্তব কথা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া, যেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা, বাই করা, কারো কারো ক্ষেত্রে সেটা অপরাধ না, সে তখন দেশবাদী, আর তার বিচার হতে পারবে না। লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না, সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। অথচ অন্যের বেলায় এক ড্রাইভার টাকা চুরি করলে তার দোষ, আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড়। তাও আমরা চুরিটা যদি খুব বড় অঙ্কে হয়ে যায়, তাহলে বোধহয় দোষ থাকে না, দোষটা টাকা দিয়ে ঢেকে যায়, এটাই মনে হয়। আর তাছাড়া কী বলবো, আর বলার কিছু নেই। তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক, যেই হোক, আমার কে বন্ধু সে আমি কেয়ার করি না। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাহরিয়ার খান, আমি বিজনেস স্ট্যান্ডার্ড। কিন্তু এই ছেলেদেরকে যারা আদালত উড়িয়ে দিতে চেয়েছিল, এই সাইটটিতে দেখেন আদালত বিরোধিতা কিন্তু তার মধ্যে ঢুকাচ্ছে, তারা সংবিধান বিরোধিতা তাদের সাইটটিতে ঢুকাচ্ছে, এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কটাক্ষ করা তাদের মধ্যে ঢোকাচ্ছে। আমাদের যেন কোথায় যেন মাননীয় প্রধানমন্ত্রী ভুল হয়ে যাচ্ছে। আমাদের আপনার হাতে, বঙ্গবন্ধুর হাতে মুক্তিযুদ্ধের পর জাতীয় সাংস্কৃতিক বিপ্লবের যে ধারা শুরু হয়েছিল, আমাদের জাতীয় সংস্কৃতির বিনির্মাণে এই বড় জায়গাটায় বোধহয় আমরা একটু গাফিলতি করে ফেলছি। এই সুযোগেই তারা আদালত, আমাদের কোমলমতিদেরকে আদালত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী করে তুলছে। কিন্তু এই জায়গাটায় আমাদের একটু হাত দিতে হবে, তা না হলে এরা কিন্তু ভিকটিম, এদের উপর আমরা রাগ করতে পারি, তারা ভিকটিম, এই ধরনের অপবুদ্ধিজীবীদের অপকৌশলের ভিকটিম, তাদেরকে আমাদেরকে মুক্ত করতে হবে। এটা একটা বড় কাজ।
আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো বিশেষ পত্রিকাগুলির সাথে আমাদেরও যোগাযোগ আছে, ওদের দুইটা হেডলাইন লেখা থাকে, যদি আপনি ভারতের সাথে বেশি চুক্তি করে আসেন তাহলে হ্যাঁ বলে দেশ বিক্রি, আর খবর নাই যদি আপনি একটু কনজারভেটিভ ডিল করে আসেন তাহলে কিছুই পায় নাই। আর চায়নার ক্ষেত্রে তো লেখা ছিল হচ্ছে যে চায়নার ডেট ট্র্যাপে বাংলাদেশ, কেন এত এত চুক্তি হয়েছে, কিন্তু আপনার পরিমিতির কারণে হেডলাইনটা চেঞ্জ করতে হয়েছে যেটাকে তারা বলছে যে কিছুই পান নাই। আমরা তো ওখানে যারা ছিলাম দেখেছি যেসব বড় বড় কর্পোরেশন দৌড়াদৌড়ি করেছে, চুক্তি সই করলে 100 বিলিয়ন করা যেত, কিন্তু বাংলাদেশের রেস্ট্রেইনের সময় শ্রীলঙ্কার পথে বাংলাদেশ যাবে না। কিন্তু এই কাজগুলি আমরা আরও যত দিন যাচ্ছে আমাদেরও তো সক্ষমতা বাড়ছে, আমাদের প্রশাসনের সক্ষমতা বাড়ছে, আমরা আরও নেগোশিয়েট করে আরও বেছে প্রজেক্ট নিতে পারবো, এবং কোন প্রজেক্টে আমাদের রিটার্ন বেশি নিতে পারবো সেটা আপনার নির্দেশ। সে কারণে হয়তো প্রজেক্টের ইনটেক কমে যাচ্ছে, এটা ভালো, কারণ এখন আমরা বেছে বেছে করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বশেষে এই আমাদের কোটা বিরোধী এবং আমাদের শিক্ষক ভাইরাও যে প্রত্যয় যে স্কিম নিয়ে করছে, আমরা খুব সাধারণ মানুষ খুব কষ্ট পেয়েছি এই কারণে যে আপনি 17 কোটি মানুষের জন্য একটা স্কিম দিলেন, আমরা সবাই খুশি। এই সরকারি কর্মচারীরা যারা পেনশন পাচ্ছে তারা মানে তাদের কি কোথায় কমে গেল বেড়ে গেল এই দুঃখে পড়ে যাচ্ছে। 16 কোটি মানুষ যে পেল এটা তো তাদের সুখ নাই। তারপরেও আমি বলবো প্রশাসন এবং শিক্ষকদের মুখোমুখি করানোর একটা চেষ্টা হচ্ছে, যে কোনো স্কিম যাতে একসাথে চালু হয়, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে যেতে পারবে না। তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা তারা একটা পাঠিয়েছে, আর সেখানে তাদের বেশ কতগুলি ভ্রান্ত ধারণাও আছে ওখানে, সেগুলিও সমস্ত আমি ইতিমধ্যেই 2টা পেপারে আমার পড়া এবং সেগুলো আমার মার্ক করাও আছে। তো এখন আর এর মধ্যে এটা তুলতে চাই না, এই যে আমার কাছে সব লেখাও আছে, আমি নিয়েও আসছি, যে যদি প্রশ্ন ওঠে তো আমি মনে করি যে এখন আমি বলবো না, ওকে দয় এটা যেখানে এটা করবো। যেটা কথা হলো সত্য যে তাদের একটা ভুল ধারণা যেখানে বোধহয় কোনো পেনশন ফান্ড আছে, পেনশন ফান্ড বলে কিছু নাই। পেনশনটা দেওয়া হচ্ছে একেবারে যারা আমাদের ট্যাক্স পেয়ার তাদের টাকা থেকেই দেওয়া হয়। এই বছর হচ্ছে এটা 32,000 কোটি, বললাম তো তাদের টাকা থেকেই, কিন্তু এখানে কোনো ফান্ড বলে কিছু নাই। তো আমরা যেটা করতে চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছে সকলের জন্য। এই যে সাংবাদিকরা যা আজকে কারো চাকরি না থাকলে কালকে তার কিছু করার নাই, কোথায় যাবে তারা, তার পরিবার কোথায় যাবে? সেই ক্ষেত্রে এটা এমনভাবে করা যে আপনারা সবাই এর সঙ্গে যুক্ত হন, এমনকি আপনার পরিবাররাও হতে পারে। আর পেনশন তাদের অনেকগুলি ভুল ধারণা, এখন এটা এত বিস্তারিত বলতে গেলে মানে অনেক সময় লাগবে। যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে 2-1টা জিনিস আছে যে সেটা যেটা হচ্ছে 24 না 25, তো ওটা ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। আর কয়েকটা বিষয় এগুলো আমি দেখে রেখেছি অলরেডি, দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো। তবে আন্দোলন যখন তারা চালাতে থাক, চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলা দরকারটা কি, এটাই। আর দ্বিতীয়টা আর প্রথমটা কি আরেকটা বললেন যে সেটা বলে আমাদের জাতীয় সাংস্কৃতিক বিপ্লবটা সম্পন্ন করা, আচ্ছা, তা নাহলে আমাদের বাঙালি সংস্কৃতি এই সকল কিছুর একমাত্র রক্ষা কবচ, অন্যভাবে করা যাবে না, এটা আমাদের মনে হয়। এবং আপনি তার নেতা, আপনি কবিতা পরিষদও আপনার হাতে তৈরি, সাংস্কৃতিক জোটও আপনার হাতে তৈরি, আপনি শুধু আওয়ামী লীগের নেতা নয়, সকল সাংস্কৃতিক আন্দোলনের নেতা, সেই জন্যই আপনার কাছে দাঁড়ান। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাহরিয়ার খান, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাতে আছি, এক্সিকিউটিভ এডিটর। আজকে সকালের নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা অ্যাসাসিনেশনের অ্যাটেম্প্ট। আমার মনে হয় রাইট নাও আপনার একটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আর তার উপরে এই ধরনের হামলা করা, আমরা এটা নিন্দা জানাই অবশ্যই। তবে আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে, অথচ সেখানেই দেখা যাচ্ছে আমরা তো গুলিবোমা খেয়েই অভ্যস্ত, তো অনবরতি খাচ্ছি, তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা, তা আবার সে ফর্মার প্রেসিডেন্ট, এবং সে খুব অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু তার একেবারে কানের উপর দিয়ে চলে গেছে। যদি একটু এদিক ওদিক হতো সে আর বাঁচত না। তো এটা আমেরিকার মতো জায়গায় হয় কীভাবে? এটাই আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়
সেই দেশে এই ঘটনা ঘটবে কেন, সেটাও তো আমাদের একটা প্রশ্ন। না, সরকারকে বাংলাদেশে হলে তো সরকারকে দায়ী করতো, আর যদি না এক গ্রুপ সরকারকে দায়ী করতো, আর এক গ্রুপ যেমন আমি গ্রেনেড হামলা আমি ভেঙে ভেঙে করে গ্রেনেড নিয়ে নিজেই মারছি বলে দিল। এখানে তো বলার তো কোনো ইয়ে নাই, লাগাম ছাড়া, তো এটা লাগাম ছাড়া তো সেটাই হয়। কিন্তু ওখানে কিন্তু ওরাও সরকারকে দায়ী করে, আর প্রেসিডেন্ট বাইডেনও এটাকে মানে করছে, মানে নিন্দা করছে যে সেটাও ওটা অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। কাজে এইটুক সভ্যতা তারা আছে। তা আমার মনে হয় যারা এই যে কথায় আমাদের দেশে সব দোষারোপ করার চিন্তা, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তবে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আর আছে কিছু আছে যে আর বলে আছে, আর বলে আছে প্রশ্ন, ঠিক আছে। পেনশনের উপরে তো আছে, বললাম না, বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, সব মাকড় রাখছে। একটি কথা আছে বাংলা সাহিত্যে, অত্যন্ত সুন্দর কথা, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, বক্ষে তার বেদনা অপার। আপনার মধ্যে অলৌকিক আনন্দের ভার আপনার উপরে পড়েছে এবং একই সঙ্গে আপনার বক্ষে অনেক বেদনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সোহেল হায়দার চৌধুরী, আমি দৈনিক নয়া শতাব্দীতে আছি উপসম্পাদক হিসেবে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই এবং আপনার কাছ থেকে একটি রেমিডি চাই যে আমরা নবম ওয়েজ বোর্ড পাইনি, শুধুমাত্র এখানে অনেক মালিক বসা আছে, মালিকদের নানা ধরনের মানে পদক্ষেপের কারণে মামলা করে আটকে দিয়েছে নবম ওয়েজ বোর্ড, অথচ যেটি আপনি দিয়েছিলেন। আমরা অষ্টম ওয়েজ বোর্ড আপনি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অষ্টম ওয়েজ বোর্ড দিয়েছে এবং প্রায় 250 থেকে 300 পত্রিকা ডিক্লেয়ার করেছে তারা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে, কিন্তু অধিকাংশ পত্রিকা কোনো ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি। এটা কি দুর্নীতির পর্যায়ে পড়ে কিনা মালিকদের এবং যারা মালিকের সহযোগী আছেন তাদের দুর্নীতির পর্যায়ে পড়ে কিনা? আরেকটি বিষয় হলো যে আমার এই যে এখানে এত টেলিভিশন চ্যানেল ছাপা, এদের কোনো বেতন কাঠামোই নাই। দিনের পর দিন মালিকেরা এগুলো নিয়ে নানা ধরনের অর্থ তো তারা পাচ্ছে, কিন্তু কোনো ধরনের বেতন কাঠামো আমার এই বন্ধুরা নাই এখানে যারা আছেন, তারা তিনি রিপোর্টার হন বা তিনি হন। আমি সবশেষে মূল প্রশ্ন সেটি হলো 10ম ওয়েজ বোর্ড আমরা কবে নাগাদ পেতে পারি এবং আমরা এই 10ম ওয়েজ বোর্ডে আমাদের টেলিভিশন চ্যানেলস ঢুকবে কিনা, এবং যে মালিকেরা যারা টেলিভিশন এবং পত্রিকার মালিক হয়ে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনাকে প্রশ্ন করারও সুযোগ পাচ্ছে, আপনার সঙ্গে সফর সঙ্গে হওয়ার সুযোগ পাচ্ছে, তাদের ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে খুব সুন্দর লাগছে আপা, আপনাকে এবং আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে। অনেক সুন্দর লাগছে আপা আপনাকে। চীন থেকে আসছি তো, লাল চীন, তাই চীন থেকে আসলাম, লাল চীন সেই না। আমি সাংবাদিকদের এই সমস্যা জানি বলে আমরা এই যে স্পেশাল পেনশন স্কিম যে দিয়েছি, আমি মনে করি আমাদের প্রত্যেকটা সাংবাদিক যদি পেনশন স্কিমে এখন থেকে যুক্ত থাকে কাজে, তাহলে কিন্তু একটা অন্তত ভবিষ্যৎ একটা নিশ্চিত হতে পারে। সেটা আপনারা সবাই করলে ভালো হবে। বরং মালিকদের উপরে একটা চাপ দেওয়া যায় যে পেনশন স্কিমে তারা যারা যুক্ত হবে তাদের অন্তত যে এটা দিতে হবে তার কিছুটা হয়তো মালিকরাও 50% মালিকরাও দিয়ে দিতে পারে। তাহলে যদি দেয় তাহলে হয়তো যে বেতনেই দিক পেনশন স্কিমে যে মানে টাকা জমা রাখতে হবে তার কিছুটা মালিকরাও দিয়ে দিক, তো দিয়ে দিলে তো তখন কিছুটা বাড়লো। আর কি করবো, লাইসেন্স দিচ্ছি দেখে তো এত চাকরি হচ্ছে, না হলে হতো না তো। মাননীয় প্রধানমন্ত্রী, না লাইসেন্স দিচ্ছি বলেই তো চাকরিটা হচ্ছে। মালিকরা কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকাই দেয় না, ওখানে আইন আছে ওয়েজ বোর্ডে যে যতটুকু শ্রমিকের কাছ থেকে কেটে নেওয়া হবে সমপরিমাণ ওয়েজ বোর্ডে আছে, সমপরিমাণ মালিককে দিতে হবে। মালিকরা কিন্তু সেটি করেন না,
এবং আমাদের সামনে আজকে আমরা বামপন্থীদের একটু জি হয়, নাইম ভাই বোধহয় প্রেস সেক্রেটারি বাম দিকে প্রশ্ন করার সুযোগ বেশি পেয়েছি আমরা। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে যদি একটু আইন করে দেন, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সেখানে যথেষ্ট ভূমিকা থাকবে আমি জানি, এবং তিনি যথেষ্ট আন্তরিক। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো ওয়েস্ট বোর্ডের ব্যাপারে। আর তবে এখানে তো আবার একটা নব হয়ে আছে, সেখানে তো নবগিরি দেখানো হয়, তো আমরা কি করব, কোথায় যাব? যা হোক, তারপরে বলবো তা বেসরকারি খাত উন্মুক্ত করেছি বলেই তো যেটুকু কাজের সুযোগ। আর আমি তো বললাম যে আমি সারা বাংলাদেশের মানুষের এই সার্বজনীন পেনশন স্কিম, আমি আবারও বলবো যে এটা নিজের ভবিষ্যৎটা রক্ষা করার জন্য এটা করা উচিত। আর একটা কথা আমি বলি, পেনশন স্কিম সব কটার ব্যাপারেই প্রযোজ্য, যেটা শুধু একজনই না। যেমন পেনশন যে চাকরি করে সে পেনশন পায়, কিন্তু পেনশন স্কিমে কিন্তু পরিবারের সবাই যুক্ত হতে পারে। বিভিন্ন ধাপ আছে, সেই ধাপে পরিবার সকলে কিন্তু যুক্ত হতে পারে। কাজে সেটা যুক্ত হলে পরে তো ভালো একটা নিজের মানে পরবর্তীকালে আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। সে বিষয়টা খেয়াল রেখে সবাই করলে পর অন্তত কিছুটা তো নিজের মানে নিশ্চয়তা থাকবে ভবিষ্যতের।